আওয়ামী লীগের ভবিষ্যৎ কি শিরোনামে একটা কলাম লিখেছেন রিসেন্টলি মারুফ কামাল খান। তো তিনি লিখেছেন যে রাজধানীর একটা প্রান্তে একটি আবাসিক এলাকায় খানিকটা অজ্ঞাতবাসে জীবন কাটাচ্ছেন আওয়ামী লীগের একজন নেতা। কোনো একটা মাধ্যমে তার সঙ্গে আমার কথা হলো। তিনি কেবল বর্তমানই নয়, তার দলের ভবিষ্যৎ নিয়েও প্রকাশ করলেন চরম হতাশা। হাসিনার ফ্যাসিবাদী রেজিম উৎখাতে সফল তরুণদের চাপের মুখে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের শাসনকালীন বিপুল অপরাধ এবং অপকর্মের দায়ে দলটির কার্যক্রম স্থগিত রেখেছে। এই অবস্থায় নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়া মারফত এবং দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা ও পলাতক অন্যান্য নেতাদের টেলিফোনের নির্দেশে আওয়ামী লীগের কর্মীদের দিয়ে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা চলছে। তবে গত এক বছরেও তেমন কোনো স্পন্দন তারা জাগাতে পারেননি। সম্প্রতি ছাত্র তরুণদের নয়া দল এনসিপির কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সমর্থকদের শক্ত ঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে হাসিনার সমর্থকদের দ্বারা আক্রান্ত হন। তাদের নিরাপত্তায় পুলিশ ব্যর্থ হলে সশস্ত্র বাহিনী বল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখানে সংঘর্ষে স্থানীয় 5 জন নিহত এবং অনেকে আহত হন। এর প্রতিবাদে আওয়ামী লীগ সারা দেশে হরতালের আহ্বান জানিয়েছিল ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, কিন্তু এই ডাক পুরাই ফ্লপ করেছে। সারা দেশ থেকে পাওয়া খবর অনুযায়ী মাত্র 8টি স্থানে বিক্ষিপ্ত কিছু সহিংসতার চেষ্টার খবর পাওয়া গিয়েছে। কোথাও কোথাও যানবাহন ক্ষতিগ্রস্ত করতে গিয়ে দলটির অ্যাক্টিভিস্টরা জনতা কিংবা পুলিশের হাতে আটক হয়েছেন। দুর্দান্ত প্রতাপশালী একটা দলের এত পুয়ার পারফরমেন্সের ব্যাপারে জিজ্ঞেস করা হলে আওয়ামী লীগের নেতাটি বিরক্ত মুখে বলেন যে প্রাণ হারাবার এবং জেল জুলুমের ঝুঁকি নেতাকর্মীরা কোন দুঃখে নেবেন। সময়ের বাস্তবতা, জনগণের মন মানসিকতা ও নেতাকর্মীদের সার্বিক দুর্দশা আমলে না নিয়ে বাইরের থেকে এমন কর্মসূচি ছুঁড়ে মারা বা চাপিয়ে দেওয়ার চেষ্টা চরম হটকারিতা ছাড়া আর কিছুই নয়। সঙ্গত কারণেই ওই নেতাটি তার নাম দাম প্রকাশ করতে রাজি হননি, কারণ তিনি চান না তার নাম কেউ জানুক। 2024 সালের একটি সফল গণজাগরণের মধ্য দিয়ে দেশ, রাজনীতি এবং জনগণের ভাবনায় বিরাট পরিবর্তন ঘটে গেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই সময়ের দাবি রূপান্তরের কোনো আভাস নেই। রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির ক্ষেত্রে একেবারেই এক ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনা নির্ভর যে প্রথা তারা প্রবর্তন করেছিলেন, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বড় বিপর্যয়ও বিধ্বস্ত হওয়ার পরেও তারা এখনও সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারেননি। শেখ হাসিনা এইসব, এবং খুব শীঘ্রই সেটা তারা পারবেন বলেও মনে হয় না। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচিত হয়ে 2009 সালে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা এলেও তারা নির্বাচন ও গণতন্ত্রের নাম নিশানা মুছে দেন। বিখ্যাত ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের 1984-এর আদলে তারা কায়েম করেন এক দুঃস্বপ্ন লোকের প্রশাসন। নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের সমস্ত অধিকার হরণ এবং হত্যালীলা, নির্যাতন, চক্রান্ত, দলীয়করণ, দখল, লুণ্ঠন ও অপপ্রচারের মাধ্যমে তারা তাদের রেজিমকে প্রলম্বিত করেন। প্রতিদ্বন্দ্বীদের নিষ্ঠুর হাতে দমন করে ছলে বলে কলে কৌশলে এভাবেই দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারাটাকেই তারা সাফল্য হিসাবে বিবেচনা করেছেন। এই জন্য শেখ হাসিনাকে তারা ম্যাজিক্যাল লেডি অর্থাৎ জাদুকরী ক্ষমতাময়ী নারী বলে প্রচার করতেন। যখন শেখ হাসিনার বিরুদ্ধে সকল স্তরের মানুষ আন্দোলনে নামল, তখনও শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রাণ রক্ষায় তাকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এই পলায়ন পর্বে তিনি দলের নেতাকর্মী কিংবা অন্য প্রশাসন যন্ত্রের কারো কথা ভাবেননি। তিনি শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কেবল সটকে পড়া নির্দেশনা দিয়ে তিনি নিজেই পালিয়ে তার প্রাণ নিয়ে বেঁচেছিলেন। তো ক্ষমতার এই বিপর্যয়ের পর দলের নেতাদের কেউ কেউ ভারত, কেউ কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ মালয়েশিয়া, লন্ডন বা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আশ্রয় নিয়ে আছেন। যারা বিদেশে পালাতে পারেননি তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ দেশের ভেতরেই নানান জায়গায় লুকিয়ে আছেন। কেউ কেউ প্রশাসন ও আইন প্রকারী সংস্থার সঙ্গে যোগ সাজসে কিংবা প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর কাউকে অর্থ সম্পদে বশীভূত করে নিরাপদে থাকার চেষ্টা করতেছেন। অনেকে আবার রঙও পাল্টেছেন, খোলস পাল্টেছেন। অলিগার্করাও
ফেরারি কিংবা নতুন ক্ষমতাবানদের হাত ধরে বিত্ত বেসাদ বা নিজেদের নিরাপত্তা রক্ষায় গলগর্ধম। বেশিরভাগ অঞ্চলেই দল এবং সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো ছত্রখান হয়ে আছে। কোনো রকম নড়াচড়া হলেই আছে আইন প্রকারী সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও আওয়ামী নির্যাতনে ক্ষতিগ্রস্ত লোকদের হামলার ভয়। দেশের অভ্যন্তরে দল এবং নেতাকর্মীদের এমন নাজুক অবস্থায়ও শেখ হাসিনা ও বিদেশে আশ্রিত তার অনুগত কতিপয় নেতা এখনও অন্তর্ঘাত, গুজব, অপপ্রচার, আন্তর্জাতিক লবিং এবং ভারতের সমর্থনই আগের মতো প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করে পুনরুত্থান ঘটাতে পারবেন বলে বিশ্বাস করেন। তারা তাদের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতেও রাজি নন। তারা তাদের অতীত কৃতকর্ম এবং অপরাধের বিচার এড়াতে চান। এত অপরাধ করেও হাসিনা দলের নেতৃত্বে আঁকড়ে থাকতে চান। উস্কানিমূলক ও আক্রমণাত্মক ভূমিকায় তিনি তার অপরাধকে আড়াল করতে চান। হাসিনা পলায়নের পর তার পুত্র সজীব ওয়াজেদ ঘোষণা করেছিলেন যে তার মা এবং পরিবার রাজনীতি ত্যাগ করবেন। দেশের ও দেশবাসীর কী হলো তাতে আর তাদের কিচ্ছু যায় আসে না। সে অবস্থান আওয়ামী লীগ বদল করেছে। অন্য কাউকে দলের পুনর্গঠন ও শুদ্ধিকরণের সুযোগও হাসিনা পরিবার সদস্যরা কাউকে দিয়ে যায় না। তারা তাদের সেই মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা এবং মুজিববাদী পুরানো রাজনীতি চর্চাই তারা অব্যাহত রাখবেন। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে অচল করা এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করাই তাদের লক্ষ্যের প্রথম ধাপ। অন্যান্য দলে অনুপ্রবেশ করে তাদেরকে দিকভ্রষ্ট করাও আওয়ামী লীগের কৌশল। ক্ষমতায় থাকতে দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ কাজে লাগিয়ে ভাড়াটে দিয়ে অনেক কাজ হাসিল করতে চান তারা। সংস্কার এবং পরিবর্তনের উদ্বেগ দূর করাও তাদের প্রধান লক্ষ্য। নিজেরা অতীতে পড়ে থেকে দেশকেও পেছনে টেনে রাখাই হচ্ছে এখনকার আওয়ামী লীগের লক্ষ্য। 1975 সালের রক্তক্ষয়ী পটবদলের পর শেখ হাসিনা এবং আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বে কিছু নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে সংঘাতের পথে পুনরুত্থানের ব্যর্থ চেষ্টায় সফল হননি। সেই সময়ে আব্দুল মালেক উকিল, সৈয়দ জোরা তাজউদ্দিন ও মিজানুর রহমান চৌধুরীর মতো দায়িত্বশীল ও বাস্তববাদী কিছু নেতা অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সরকারের আনুগত্য মেনে দলকে পুনর্গঠিত করেছিলেন, যার উপর ভর করেই হাসিনাদের দেশে ফিরে এসে দলের নেতৃত্ব দেওয়া সহজ হয়েছিল। এখন তেমন কোনো সেরকম গ্রহণযোগ্য নেতাই আওয়ামী লীগে নাই। কারো কারো ইচ্ছে থাকলেও হাসিনার জিজ্ঞাসার শিকার হওয়ার ভয়ে তারা এগুতে সাহস পাচ্ছেন না। আর তাই হাসিনাও তার অনুগতরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের যে বিপুল অর্থ সম্পদ, ব্যবসায়িক সংযোগ ও প্রবাসী নেটওয়ার্ক এখন ব্যবহার করছেন ভাড়াটে প্রচারণা, সাইবার অপারেশন ও কূটনৈতিক প্রভাব বিস্তার করার জন্য। নিজেদের শুদ্ধ করার বদলে তারা পরিবর্তনের পথ রুদ্ধ করতেই বেশ সচেষ্ট আছেন। 2009 সালে নির্বাচিত হয়ে শেখ হাসিনা যেভাবে গণতন্ত্রের সমস্ত স্তম্ভ ধ্বংস করেছিলেন, এখন তার ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে দলটি ভবিষ্যতের সম্ভাবনা খোঁজার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। এককেন্দ্রিক দমনমূলক শাসনের জন্য যা ছিল তাদের সাফল্যের গর্ব, তাই এখন ধ্বংসের কারণ। আজ আওয়ামী লীগ কেবল একটি ইতিহাসের একটি পর্ব নয়, বরং একটা ভয়ঙ্কর শিক্ষা। আর সেই শিক্ষা হলো রাজনীতিতে অহংকার, নিপীড়ন ও সত্যবিমুখতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। তবে অন্যরা সেই শিক্ষা গ্রহণ করলেও আওয়ামী লীগ তাদের নিজেদের অভিজ্ঞতা সেই শিক্ষা গ্রহণ করতে রাজি নন। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যারা পর্যবেক্ষণ করেন তাদের অভিমত হচ্ছে যে এখনও সময় আছে আওয়ামী লীগের সামনে, কিন্তু তাদের কয়েক লাখ অন্ধ সমর্থক এবং সুবিধাভোগী আছেন। সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ধারায় তাদেরকে আবারও সংগঠিত করা সম্ভব। না হলে এক সময় কিন্তু এই সমর্থনের ভিত ক্ষয়ে যাবে। বড় বড় অপরাধীদের বিচারের পর আওয়ামী লীগের অল্প মাত্রার অপরাধীরা হয়তো এক সময় ক্ষমা এবং রিকনসিলিয়েশনের সুযোগ পাবেন। কাজেই আওয়ামী লীগ যদি নেতৃত্ব পরিবর্তন, অতীতের দায় স্বীকার এবং গণতন্ত্রে ফিরে আসার আন্তরিক চেষ্টার পথে যায়, তাহলে হয়তো এক সময় আবারও রাজনীতির মূল ধারায় তারা ফিরতে পারবে। তবে আপাতত যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে তারা সেই পথ বেছে নিতে প্রস্তুত। বরং প্রতিশোধ, ষড়যন্ত্র ও বিভ্রান্তির রাজনীতিতেই তারা ভবিষ্যতের সব সম্ভাবনাকে নষ্ট করে চলেছেন।